ক্লাস 11-এ আমরা এর আগের দিন শেষ করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার যে ত্রুটি সেইখানটাতে। এবার আমরা আসব তার পরবর্তী রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে যে বিজ্ঞানী কাজ করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী নিলস বোর। তো এই বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল আবিষ্কারের আগে আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে নিউট্রন কণা আবিষ্কার। নিউট্রন কণাটা কী করে আবিষ্কার হলো? আমরা দেখেছি যে একটা পরমাণুর প্রোটনের যা ভর আর তার থেকে ইলেকট্রনের ভরটা প্রায় নগণ্য ধরা হয়। ইলেকট্রনের ভর, প্রোটনের ভর যদি 1 ধরা হয় তাহলে ইলেকট্রন হচ্ছে 1/1837 ভাগ। তো এই যে এতটা কম ভর, এটাকে প্রোটনের তুলনায় এটাকে নগণ্য ধরা হয়। তো একটা পরমাণুর যদি আমরা ভর হিসেব করতে চাই, তাহলে যদি এর মধ্যে 10টা প্রোটন থাকে তাহলে 10টা অবশ্যই ইলেকট্রন আছে, কারণ পরমাণু হচ্ছে ওভারঅল নিস্তড়িত। পরমাণুটা কীরকম? পরমাণুটা হচ্ছে নিস্তড়িত। তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে যতগুলো প্রোটন আছে ঠিক সমসংখ্যক ইলেকট্রন আছে, যাতে প্রোটনের পজিটিভ চার্জ ইলেকট্রনের নেগেটিভ চার্জ দিয়ে কি হয়ে যায়? ব্যালেন্স হয়ে যায়। এর মধ্যে কোনো আধানই থাকে না, পরমাণু নিস্তড়িত হয়। তো এবার আমরা দেখলাম কি যে এই 10টা প্রোটনের কোথায় থাকবে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো থাকবে। আর ইলেকট্রনগুলো কোথায় থাকবে? ইলেকট্রনগুলো পরমাণু নিউক্লিয়াসের বাইরে এরকম বিভিন্ন কক্ষের মধ্যে সজ্জিত থাকবে। এখন দেখা গেছে কি যে এই যে এতক্ষণ পর্যন্ত নিউট্রন আর প্রোটন কণায় আবিষ্কার হয়েছিল, প্রোটন আর ইলেকট্রন কণায় আবিষ্কার হয়েছিল। তো এখানে যদি আমি ভরটা হিসেব করে দেখতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 10টা প্রোটনের যা ভর আর ইলেকট্রনের ভর যেহেতু নগণ্য, সেই ভরটা কিন্তু পরমাণুর ভর যদি হিসেব করে দেখা যায়, সেই পরমাণুর ভরের সাথে মিলছে না। আমাদের হিসেব মতো কী হওয়া উচিত ছিল? যে পরমাণুর ভর সমান 10টা প্রোটনের ভর, যেহেতু ইলেকট্রনটা নেগলিজেবল তাই এর সাথে ইলেকট্রনটা না যোগ করলে মোটামুটি এই পরমাণুটার ভর 10টা প্রোটনের ভরের সমান হওয়া উচিত। কিন্তু দেখা গেল কি যে পরমাণুর ভরটা এই 10টা প্রোটনের ভরের থেকে অনেক অনেক বেশি, প্রায় দ্বিগুণ সংখ্যক বেশি। তার মানে অবশ্যই কি আছে? এখানটাতে অন্য কোনো কণা আছে। সেই কণাটার কীরকম নেচার? অবশ্যই নিস্তড়িত। যদি তড়িৎগ্রস্ত হতো তাহলে পরমাণুটা যদি হয় পজিটিভ হতো, সেই কণাটা যদি পজিটিভ হতো তাহলে পরমাণুটা পজিটিভ হতো, সেই কণাটা যদি নেগেটিভ হতো তাহলে পরমাণুটা নেগেটিভ হতো। যেহেতু পরমাণুটা নিস্তড়িতই থাকছে, তার মানে অবশ্যই কণার নেচারটা কীরকম? নিস্তড়িত। তো এইটা হচ্ছে আবিষ্কার করেন এই কণাটার, নিস্তড়িত কণাটার নাম দেন বিজ্ঞানী স্যাডউইক। তার নাম কি? স্যাডউইক এই কণাটার নাম দেন নিউট্রন। এই কণাটার নাম হচ্ছে নিউট্রন। তো নিউট্রন কণা তাহলে কোথায় থাকছে? নিউট্রন কণা থাকে কিন্তু নিউক্লিয়াসের ভেতরে, এবং এর ভর প্রায় প্রোটনের ভরের সমান। তাহলে নিউট্রনের যে ভর, নিউট্রনের ভরটা কার সমান হয়? নিউট্রনের ভরটা প্রোটনের ভরের সমান হয়। তো নিউট্রনের ভরটা প্রোটন ভরের সমান কেমন করে পেলাম? আমরা দেখলাম যে এই যে পরমাণুর ভর যতটা বেশি হচ্ছে, তাহলে সেই বেশি ভরটা কার জন্য হচ্ছে? অবশ্য নিউট্রনের জন্য। তাহলে কতগুলো থাকতে পারে সেই সংখ্যাটা দিয়ে ভরটাকে ভাগ করলে আমরা দেখলাম যে নিউট্রনের ভরটা প্রোটনের ভরের প্রায় সমান। তো এখানে তোমার আর যা যা নিউট্রনের বৈশিষ্ট্য বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সেগুলো কি কি? এটা হচ্ছে একটা নিস্তড়িত কণা, ঠিক আছে? এর ভরটা প্রোটন বা হাইড্রোজেনের ভরের সমান। এবার যেহেতু এটা নিস্তড়িত কণা, তাহলে 1 নাম্বার হচ্ছে এর ভরটা প্রোটনের ভরের সমান। এটা কীরকম কণা? এটা হচ্ছে নিস্তড়িত কণা। তাহলে নিস্তড়িত কণা যেহেতু হয়, তাই এটার কিন্তু তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা কখন প্রভাবিত হবে? তোমার যদি এরা তড়িৎগ্রস্ত হয়, তাহলে চুম্বক ক্ষেত্র দ্বারা এরা কিন্তু প্রভাবিত হয় না। আচ্ছা, আর কি হয় না? যে এরা যেহেতু তড়িৎগ্রস্ত নয়, তাহলে গ্যাসের মধ্যে দিয়ে যখন যাবে গ্যাসকে কিন্তু আয়নিত করতে পারে না। কিন্তু এদের ভেদন ক্ষমতা অনেক বেশি। যেহেতু এরা তোমার নিস্তড়িত, এদের কিন্তু ভেদন ক্ষমতা প্রোটন বা ইলেকট্রনের চেয়ে কিন্তু অনেক বেশি। তো এরকম আরও কিছু পয়েন্ট আছে, মেন পয়েন্টগুলো আমরা বললাম, বাকি কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারো। তাহলে এগুলো মেন কণা আমাদের আবিষ্কার সম্পন্ন হয়ে গেল। এই নিউট্রন কণা আবিষ্কারের আগে আমরা দেখেছি রাদারফোর্ড তার পরমাণু মডেলটা দিয়েছিলেন, এবং পরমাণু মডেলের উপরে সেটাকে নিয়ে যখন পরমাণু থেকে আমরা যে বর্ণালী পাচ্ছি বা কীরকম শক্তি বিকিরণ করছে সেই নেচারগুলো যখন বিশ্লেষণ করছে, তখন দেখলাম রাদারফোর্ডের পরমাণু মডেল সেই
বিশ্লেষণের ব্যাখ্যাগুলো করতে পারছিলেন না। তখন বিজ্ঞানীরা পরমাণু মডেলটাকে নিয়ে পরমাণুগুলো যে তথ্যগুলো পাচ্ছিলাম পরমাণু থেকে, বর্ণালী বলো বা অন্য ধরনের এনার্জি যেগুলো বের করছে সেগুলো বলো, সেগুলোকে বিজ্ঞানীরা বিশ্লেষণ করলেন এবং পরবর্তীকালে পরমাণুর মডেল দিলেন। তো পরবর্তীকালে পরমাণুর মডেল দেওয়ার আগে এই জায়গাটায় কিছু কিছু জিনিস তোমাদের আছে, সেইগুলো ছোট ছোট পয়েন্টে আমি শুধু বলে দিচ্ছি ওই মডেলে আসার আগে। একটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক এই টার্মটা, এটা তোমরা পড়েছো। পরমাণু ক্রমাঙ্ক কি? কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। যেহেতু প্রোটন সংখ্যা পরিবর্তন হয় না, কোনো পরমাণু যখন পজিটিভ আয়ন হয় বা নেগেটিভ আয়ন হয়, সেই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, কিন্তু প্রোটন কোনো সময় পরিবর্তন হয় না। বা নিউক্লিয়াস থেকে প্রোটন বার করা অনেক শক্তি সাপেক্ষ ব্যাপার, সেরকম ঘটনা ঘটে না। তার জন্য এই সংখ্যাটা নির্দিষ্টই থাকে। তাই কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু নির্দিষ্ট থাকে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলবো? কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা, আরও একটা টার্ম এখানটায় আমরা, এগুলো তোমরা ক্লাস 9-এই জেনেছো, ভর সংখ্যা। এখানে অতটা দরকার নেই, শুধু একবার করে আমি সংখ্যাগুলো বলে দিচ্ছি। ভর সংখ্যা হচ্ছে কি? কোনো মৌলের তোমার নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে তাদের সমষ্টিটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে তাদের সমষ্টিটাই হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে? তাহলে ইলেকট্রন সংখ্যা কি করে পাবো আমরা? আমরা যদি প্রোটন সংখ্যা মানেই হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, তাই তো? আমি যদি কোনো জায়গা থেকে, ধরো এখান থেকে আমার নিউট্রন সংখ্যা বার করতে দিল, তাহলে আমরা কিভাবে পাবো? এখান থেকে যদি আমি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই বা ইলেকট্রন সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই নিউট্রন সংখ্যা। বা যদি আমি এই ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব প্রোটন সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও, তাই না? আমার যদি ভর সংখ্যা দেওয়া থাকে আর যদি প্রোটন দেওয়া থাকে, তাহলে আমি কি বলতে পারবো? প্রোটন বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? নিউট্রন সংখ্যা। বা যদি আমার নিউট্রন সংখ্যা বলে দেওয়া থাকে, তাহলে আমি যদি ভর সংখ্যা থেকে নিউট্রন বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকলো প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা মানেই যেহেতু ইলেকট্রন সংখ্যা, তাই আমি প্রোটন সংখ্যা যেমন বের করতে পারবো, ইলেকট্রন সংখ্যাও সেরকমই বের করতে পারবো। আচ্ছা, প্রোটন এবং ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের উপরে ভিত্তি করে আরও কিছু কিছু টার্ম তোমরা ক্লাস 9-এ পড়েছো। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, ঠিক আছে? আর পড়েছো আইসোবার, পড়েছো আইসোটোন। এই তিনটা তোমরা পড়েছো। এই লাস্টের যে সংখ্যাটা, এটা মনে রাখলে আমাদের কাজটা হয়ে যাবে। প মানে হচ্ছে আমাদের যদি ভর সংখ্যা, নিউট্রন, প্রোটন এগুলো ধরি, তাহলে প মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে যে সমস্ত পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের বলা হয় আইসোটোপ, পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপ হতে গেলে কি হতে হবে? আইসোটোপ হতে গেলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক লাস্টে যেটা, সেটা একই হবে। তার মানে পরমাণু ক্রমাঙ্ক একই হবে আর কি হবে? আর ভর সংখ্যা আলাদা হবে। ঠিক আছে? তাহলে এরা পরস্পরের আইসোটোপ। এবার এখানে দেখো আইসোবার। আইসোবার কথাটা কার সাথে মেলে? র আছে, ভরের সাথে মেলে। তাহলে বলেছি শেষেরটা একই থাকবে, শেষের জিনিসটা পাল্টাবে না। তাহলে এটা এর উল্টো। তাহলে বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কি? পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তারা পরস্পরের কি বলা হয়? আইসোবার। আর আইসোটোন, ন কার সাথে আছে মিল? ন হচ্ছে নিউটনের সাথে মিল আছে, তাই না? নিউটন। তাহলে এখানটায় কি হবে? যে সমস্ত বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই, তাদের নিউটন সংখ্যাটা কি? নিউটন সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কি? আলাদা, তাদের বলা হয় পরস্পরের আইসোটোন। এবার এইগুলো ছাড়াও আরও দুটো তোমাদের আছে, সেটা হচ্ছে আইসোডায়াফার আইসোডায়াফারটা কি? এদের ক্ষেত্রে পরমাণুর নিউটন আর প্রোটন সংখ্যার পার্থক্যটা সমান হয়। ঠিক আছে? এদের ক্ষেত্রে কি হয়? বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউক্লিয়াসে নিউটন আর প্রোটন সংখ্যার পার্থক্যটা সমান হয়।
নিউটন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এই যে নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা এদের পার্থক্যটা কী হয়, পরস্পর সমান হয়। যেমন উদাহরণ হিসেবে যদি দিই তাহলে কি বুঝবো, ধরো পটাশিয়াম 39 19, তাহলে এর নিউটন সংখ্যা কত আছে, নিউটন সংখ্যা তোমার এখানটাতে 19 প্লাস 20, 39 মানে কি 19 যদি বাদ দিই এখান থেকে তাহলে নিউটন সংখ্যা কত হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 9 এটা হচ্ছে 1। আবার ধরো এই মৌলটা তোমার ফ্লুরিন, এটার ক্ষেত্রে নিউটন কটা আছে 9 যদি বাদ দিই তাহলে নিউটন হচ্ছে 10টা, তাই তো, তার মানে এখানে 10 মাইনাস 9, এখানেও পার্থক্যটা 1। তাহলে এরা দুজন পরস্পরের আইসোডায়াফার। যে সমস্ত মৌলের পরমাণু যাদের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য পরস্পর সমান তাদের বলা হয় আইসোডায়াফার। আর একটা আছে আইসোস্টার, এগুলো তোমরা ক্লাস 9-এ পড়োনি, এগুলো হচ্ছে তোমার এই 11-এই আছে। আইসোস্টারটা কি বলছে, যে সমস্ত অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু আর সমসংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে কি থাকে, সমসংখ্যক পরমাণু আর সমসংখ্যক ইলেকট্রন, তাদের বলা হয় কি, তাদের বলা হয় পরস্পরের আইসো। যেমন ধরো N2-র মধ্যে পরমাণু সংখ্যা কত, 1 + 1 2, যে দুটো আছে। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কত, নাইট্রোজেনের 7 আবার নাইট্রোজেনেরও 7, তাহলে 14, ঠিক আছে। একই রকমভাবে COর ক্ষেত্রে কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, তাহলে মোট পরমাণু 2। আচ্ছা, কার্বনের হচ্ছে কটা ইলেকট্রন, 6টা, আর অক্সিজেনের কত, 8টা, তাহলে 8 আর 6 14, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোস্টার, ঠিক আছে, যাদের মোট পরমাণু সংখ্যা সমান এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান, তারা হচ্ছে পরস্পরের আইসোস্টার। আরও আছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিকটা কি, পরমাণু বা আয়নের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন থাকে। বিভিন্ন মৌলের পরমাণু যাদের মধ্যে কি আছে, একই সংখ্যক ইলেকট্রন আছে। যেমন CO, ঠিক আছে, COর মধ্যে তাহলে কি আছে, এর 6টা এর 8টা, তাহলে টোটাল 14টা। আর হচ্ছে CN-, তাহলে কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, আর মাইনাসের জন্য একটা ইলেকট্রন, তাহলে টোটাল হচ্ছে 14টা। তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। তাহলে পরমাণু এবং আয়ন, এদের মধ্যে যদি একই সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে তারা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। এগুলো আমরা পরমাণু মডেলের আগেই পড়ে নিলাম, কারণ নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন যখন আবিষ্কার হলো তখন তাদের সংখ্যাগুলো সমান, কারা কারা সমান, কারা কারা আলাদা, পরস্পরের মধ্যে সমান হলে কীরকম সম্পর্ক, কোনো জিনিস সমান কোনোটা আলাদা হলে কীরকম সম্পর্ক, এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশনের জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় এগুলো কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তো এইগুলোই ছোটো ছোটো সংজ্ঞা হিসাবে তোমাদের কিছু ক্লাস 9-এ ছিল, কিছু আবার ক্লাস 10-ও তোমরা কিন্তু পড়লে। আচ্ছা, এবার পরবর্তী যে মডেলটা, সেই মডেলটা আবিষ্কারের আগে, সেই মডেলটা আবিষ্কারের যে ভিত্তি, বিভিন্ন ঘটনাগুলোর থেকেই তো নতুন করে গবেষণার একটা পথ খুলে যায়। তো সেই পরমাণু মডেলের যে গবেষণা, সেই গবেষণার উপরে আলোকপাত করেছিল অন্য একটা ঘটনা, সেই ঘটনার আলোতে পরমাণু মডেলটাকে ব্যাখ্যা করা হয়েছিল। তো কোন আলোতে সেই পরমাণু মডেলটাকে ব্যাখ্যা করা হয়েছিল, সেটার জন্য আমরা আরও কিছু নতুন তথ্য জানব। সেগুলো কি, সেগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রকৃতি। তড়িৎ চুম্বকীয় বিকিরণ এর সম্পর্কে আমরা একটুখানি জেনে নিব। আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তারপরে হচ্ছে বিকিরণের কোয়ান্টাম মতবাদ, এই সমস্তের ওপরে আমরা এর আলোকে আমরা কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর
যে পরমাণুর মডেলের ব্যাখ্যাটা করেছিলেন সেগুলো কিন্তু অনেকটা এর আলোতে, মানে এদের ওপরে বেস করে কিন্তু সেই পরমাণু মডেলের ঘটনাগুলো, যে ঘটনাগুলো রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি, সেগুলো উনি এর আলোতে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তার জন্য এইগুলো কী জিনিস সেগুলো আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে। তাহলে প্রথমে আসছি আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রকৃতি। তো তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলতে খুব ছোট ছোট পার্টিকেল, যেমন ধরো আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এরা কীরকমভাবে চলে, এরা কিন্তু এরকম তরঙ্গের আকারে চলে, এরকম কিন্তু তরঙ্গের আকারে চলে। তবে তোমরা শব্দও পড়েছো, শব্দও কিন্তু তরঙ্গের আকারে চলে। তো এই যে তরঙ্গ, এই তরঙ্গটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গর উদাহরণ, মানে কারা কারা তড়িৎচুম্বকীয় হিসাবে যদি চলে তাহলে হচ্ছে আলো, এক্স রশ্মি, তারপরে তোমার হচ্ছে গামা রশ্মি। তো এগুলো তড়িৎচুম্বকীয় বিকিরণ এক ধরনের। তো এরা তরঙ্গের আকারে এরকমভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো ইলেকট্রনেরও কি সেরকম নেচার আছে, সেটা ব্যাখ্যা করার জন্যই কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণটা কীভাবে চলে, কী কী প্রপার্টি আছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। তো আমরা যদি কোনো একটা সাম্য অবস্থান সাপেক্ষে ধরি, তাহলে বিকিরণটা এরকমভাবে চলে, একবার উপরে যাবে একবার নিচে নামবে, উপরে যাবে একবার নিচে নামবে। এই যে এটা হচ্ছে তোমার সাম্য অবস্থা থেকে সব থেকে দূরত্বে উপরে গেল, নিচে নামলে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ পাদ। ঠিক আছে, এখান থেকে শুরু করে এইখানে গিয়ে আবার এখানে ফিরে আসলো, তাহলে এখান থেকে শুরু করলো এখানে ফিরে আসলো, এটা হচ্ছে পূর্ণ তরঙ্গ সম্পন্ন করলো। বা উপরের থেকে যদি ধরি তাহলে এ থেকে এটা বি, এটা ধরো সি, এটা ধরো ডি, তাহলে এ থেকে সি যদি এই অবধি হয় তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে, তো তরঙ্গ, এবার পূর্ণ তরঙ্গ আমি বুঝতে পারলাম। এবার আমরা দেখব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, এই যে এইটার মধ্যে যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। দুটো তরঙ্গ শীর্ষ, এই দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একইভাবে এটাও হচ্ছে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তাহলে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বা দুটো তরঙ্গ পাদের মধ্যে দূরত্বটাও হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্কটা কি, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তোমার তরঙ্গ সম্পন্ন করে, যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, এক সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কটা তোমার এরকম নিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর একক হচ্ছে হার্জ, একক হচ্ছে হার্জ বা সাইকেলস পার সেকেন্ড, অথবা কি সাইকেলস পার সেকেন্ড বা হার্জ। ঠিক আছে, আচ্ছা তরঙ্গ বেগ, তরঙ্গ বেগটা কি, তরঙ্গ বেগ হচ্ছে তোমরা তো জানোই, একক সময় বা এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তরঙ্গ সেটাই তরঙ্গ বেগ। মানে এক সেকেন্ডে তরঙ্গ যত দূরত্ব যায় সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। ঠিক আছে, সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। আর তোমরা যে শব্দতে যেমন পড়েছো তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি, তাহলে হচ্ছে বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বেগ সমান সমান কি, বেগ সমান সমান কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো তোমরা ক্লাস 10 শব্দের মধ্যেও কিন্তু এই টার্মগুলো পেয়েছো, এই টার্মগুলো সেখানেও তোমাদের ছিল সম্পর্ক প্রতিষ্ঠা সেই ধরনেরই। আচ্ছা তরঙ্গের বিস্তার কি, এই যে সাম্য অবস্থা থেকে যতটা ম্যাক্সিমাম দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে বিস্তার, তাহলে এটাও বিস্তার। আবার এখান থেকে এটা, সেটাও হচ্ছে কি বিস্তার, এটাও হচ্ছে বিস্তার, এটাও আমরা বিস্তার বলবো। আর পর্যায়কাল কাকে বলবো, পর্যায়কাল মানে হচ্ছে তোমার সময়। পর্যায়কাল যদি বলি তাহলে কথাটার মধ্যেই দেখো কাল কথাটা আছে, কাল মানে হচ্ছে সময়।
তাহলে একটা নির্দিষ্ট একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে যে সময় লাগে, এই যে পূর্ণ তরঙ্গ মানে এখান থেকে শুরু করে এখানে গেল, তাহলে একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, তাহলে এগুলো আমরা তরঙ্গ থেকে এই ছোটো ছোটো টার্মগুলো আমরা জানলাম। এবার হচ্ছে আমরা যেটা করব, তো আলোর যেটা আমরা বলছিলাম যে আলো কীরকমভাবে চলে, আলো এরকম তরঙ্গের আকারে চলে, কিন্তু তোমার কোনো কিছুর উপরে যদি শক্তিশালী আলো ফেলা যায় তাহলে যে আরও কিছু তোমার ঘটনা ঘটে, যেমন বিভিন্ন রকম ছোট ছোট ঘটনা সেগুলো, যেমন একটা কালো বস্তুর উপরে আলো ফেললে সেখান থেকে একটা রেডিয়েশন বেরোয়, সেটাকে বলে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, বা বাংলাতে বলে হচ্ছে কালো বস্তুর বিকিরণ। আবার তোমার কোনো এরকম ধাতব পাতের উপর আলো ফেললে সেখান থেকে এক ধরনের ক্রিয়া হয়, সেটাকে হচ্ছে আলো তড়িৎ ক্রিয়া বলে। এই ধরনের যে ঘটনাগুলোর ব্যাখ্যা সেটা কিন্তু আলো যে তরঙ্গ আকারে চলে সেই তরঙ্গ ধর্ম দিয়ে এই ধরনের যে ঘটনা সেগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তাহলে আমরা এখন কিন্তু আলোর যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, যে তরঙ্গ নেচারে আলো চলে সেটার কথা পড়ছিলাম, এবং তরঙ্গ নেচারের জন্য আলোর আরও কিছু কিছু ঘটনা, যেমন যেটাকে আমরা বললাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন, বা তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, বা তোমার হচ্ছে পারমাণবিক বর্ণালী, এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু আলোর এই তরঙ্গ ধর্ম দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল না। তার মানে আলো যেরকম তরঙ্গ আকারে চলে এর সাথে সাথে আলোর মধ্যে কী আছে, আরও এক ধরনেরও বৈশিষ্ট্য বর্তমান। এটা 1900 খ্রিস্টাব্দে তোমার বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তাহলে এটাকে বলে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এই ঘটনাটার আবিষ্কার করেন, এবং ঘটনাটার আবিষ্কার না, ঘটনাটা ব্যাখ্যা করেন। এবং কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেন? তিনি ব্যাখ্যা করেন তার বিখ্যাত কোয়ান্টাম মতবাদের সাহায্যে তিনি আলোর তরঙ্গ ধর্ম দিয়ে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা যাচ্ছে, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট বা পারমাণবিক বর্ণালী, সেগুলো কিন্তু উনি কোয়ান্টাম মতবাদের সাহায্যে ব্যাখ্যা করেন। কোয়ান্টাম মতবাদটা কি? প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদে উনি কী বলেছেন, যে কোনো তোমার বিকিরণ, যেগুলো আমরা তরঙ্গের মতো বলছিলাম, তরঙ্গ আকারে যায় যে বিকিরণগুলো, সেগুলো কিন্তু কণাধর্মীয়। তাহলে বিকিরণগুলো যেমন তরঙ্গ ধর্ম আছে, সেরকম এদের কী ধর্ম আছে? কণা ধর্মও আছে। মানে এরা কি কণাধর্মী, যে কোনো বিকিরণই কণাধর্মী। এবার এরা কি করছে, কোনো ধরো ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা যখন বলছিলাম, যে কোনো কালো বস্তু যখন শক্তিটা বের করছে, যখন ও প্রথমে শোষণ করছে, তারপরে যখন শক্তিটা বের করছে, তখন কিন্তু কোনো ক্রমাগত মানে একটা কন্টিনিউয়াস প্রসেসে শোষণ করে না, আবার কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু ও বিকিরণ করে না। এগুলো কি করে, একটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা সমষ্টি রূপে শোষণ করে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণা শক্তি সমষ্টি রূপে ওদেরকে কিন্তু বিকিরণ করে। তাই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে শক্তি, সেগুলোকে আমরা বলছি হচ্ছে ফোটন। ফোটনগুলো কি? ফোটন হচ্ছে একটা ক্ষুদ্র শক্তির একক। ফোটন হিসেবে আমরা এখানে বলছি যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি কণিকা। এগুলোকে আবার আমরা যেমন ফোটন বলছি, সেরকম কোয়ান্টামও কিন্তু বলা যায়। কোয়ান্টামও কিন্তু বলা যায়, দেখে যেমন ফোটন বলা যায় সেরকম কোয়ান্টামও বলা যায়। ঠিক আছে, তো এদের মধ্যে যে শক্তির পরিমাণ সেটা কি? E=h/নিউ। ঠিক আছে, এই শক্তির পরিমাণটা কত? E=h। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে কি? নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। আবার নিউ মানে কি? নিউ মানে হচ্ছে c/λ। H=c/λ। c মানে আলোর গতিবেগ, আর ল্যামডা মানে হচ্ছে ওই যে তরঙ্গ আকারে যে যাচ্ছিল সেই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য। তো এই যে প্ল্যাঙ্কের এই যে কোয়ান্টাম মতবাদ, এই কোয়ান্টাম মতবাদের উপর ভিত্তি করেই কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন
ওই যে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা বলছিলাম না, যে ফটো ইলেকট্রিক এফেক্ট একটা ঘটনা আলো তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, তো এই যে ব্যাখ্যাটা সেটা কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন করেছিলেন কত সালে? 1905 সালে। 1900 সালে প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদ আবিষ্কার হয়েছে, 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন ওই ফটো ইলেকট্রিক এফেক্টের যে ব্যাখ্যা সেটা করেন এই কোয়ান্টাম তত্ত্বের ওপরে ভিত্তি করে। এবং এই কোয়ান্টাম তত্ত্বের উপরে ভিত্তি করেই কিন্তু বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলটা ব্যাখ্যা করেছিলেন। ওই জন্য আমরা কিন্তু এই জায়গাগুলো একটু জেনে নিচ্ছি যে কী বিকিরণ তরঙ্গটা কী জিনিস, বা তোমার হচ্ছে কোয়ান্টামটা কী জিনিস, কেন আমরা এগুলো পড়বো। তার কারণ ইলেকট্রন একটা ছোট্ট পার্টিকেল, ইলেকট্রন একটা খুবই ছোট্ট পার্টিকেল, তারও কিন্তু যদি আমরা খুব নেচারটা স্টাডি করি, মানে আমরা এখানে অর্থে বিজ্ঞানীরা স্টাডি করেছিলেন এবং সেই নেচারের মধ্যে ওরা দেখেছিলেন ওদের মধ্যেও কিন্তু একই রকমভাবে ওরা তরঙ্গ আকারে বিস্তার লাভ করে এবং ওদের মধ্যে তোমার কোয়ান্টামও যেরকম আছে, মানে শক্তি ওরা কোয়ান্টামের মতো করেই ফোটন শোষণ করে, তাহলে ওর মধ্যে কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্মও কিন্তু আছে, দুটো ধর্মই কিন্তু ওর মধ্যে আছে। তো দুটো ধর্মের যে মেন বৈশিষ্ট্য সেগুলোই আমরা এখানটাতে একটু জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা আসছি বর্ণালী। বর্ণালী আমরা কেন জানবো? তার কারণ আমরা রাদারফোর্ডের যে ত্রুটি তার মধ্যে আমরা দেখেছিলাম যে পরমাণু রেখা বর্ণালী দেয়। হাইড্রোজেন পরমাণু রেখার মধ্যে আমরা 4টে এরকমভাবে রেখা পাই, 4টে কালারের রেখা পাই। তো নীল, আকাশি নীল আছে, তো এই ধরনের যে রেখাগুলো পাচ্ছি সেই রেখাগুলো অ্যাকচুয়ালি কি বর্ণালী, এবং এদেরকে বলে হচ্ছে রেখা বর্ণালী। আমরা কি জানি যে যদি রাদারফোর্ডের মতো পরমাণুটার মডেল ধরি তাহলে কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে রেখা বর্ণালী। তো এই যে বর্ণালী ব্যাপারটা কি সেটা আমরা একটুখানি জেনে নিব বর্ণালী ব্যাখ্যা করার আগে। বর্ণালীটা কী জিনিস? তোমরা জানো যে যখন একটা সাদা আলো কোনো প্রিজমের মধ্যে এসে পড়ে, সাদা আলো প্রিজমের মধ্যে যে এসে পড়ে তখন সেই প্রিজম থেকে বের হওয়ার সময় কি হয়, এখানে ওর গতিপথের পরিবর্তন হচ্ছে, একটু বেঁকে যাবে, আবার এখানটাতে বেরোচ্ছে বায়ু থেকে কাঁচে গতিপথের পরিবর্তন হলো, কাঁচ থেকে বায়ুতে যখন যাচ্ছে গতিপথের আরও পরিবর্তন হচ্ছে এবং এটা 7টা বিভিন্ন বর্ণের আলোতে এরকমভাবে ভেঙে যাচ্ছে। এগুলো তোমরা জানো, বেগুনি নীল, আকাশি নীল, সবুজ হলুদ, কমলা লাল, যেটাকে ভিবজিওর বলি, আর আমরা বাংলাতে বলি বেনিয়া সহকলা। তো এই যে এটা সাদা আলো কিন্তু এমনিতেই এই বর্ণালীটা দিতে পারে। যখনই প্রিজমের মধ্যে দিয়ে প্রিজমের মধ্যে কোনো প্রতিসারক তলে পড়ে তখন কিন্তু সাদা আলো নর্মালভাবে এরকমভাবে তোমার বর্ণালী দিতে পারে। এছাড়া কি হয়, এছাড়া আর কারা বর্ণালী দিতে পারে? তোমার উত্তপ্ত অবস্থায় কোনো তোমার পদার্থ যদি আলোকরশ্মি বিকিরণ করে তাহলেও কিন্তু সে এরকম বর্ণালী দিতে পারে। কোনো উত্তপ্ত অবস্থায় কোনো পদার্থ থেকে যদি আলোকরশ্মি বিকিরণ হয়, সেই আলোকরশ্মিটাকে যদি আমরা তোমার শক্তিশালী প্রিজমের মধ্যে দিয়ে পড়ি বা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে ফেরি তাহলেও কিন্তু তারা বর্ণালী দিতে পারে। তো বর্ণালীগুলোকে তার নেচারটাকে বিশ্লেষণ করে আমরা দেখেছি বর্ণালী দু রকমের হয়, একটা হচ্ছে রেখা বর্ণালী আর একটা হচ্ছে তোমার নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে কন্টিনিউয়াসভাবে যেতে থাকে, পরপর যেতে থাকে। যেমন তোমার সূর্য থেকে যে আলো পাচ্ছি সেই আলো, ইলেকট্রিক বাল্বের আলো, সেগুলো থেকে আমরা পাচ্ছি নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর রেখা বর্ণালী কি? রেখা বর্ণালী কিন্তু একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে আমরা কি দেখতে পাবো, কতগুলো রেখা দেখতে পাই এরকমভাবে। তার আগেও দেখতে পাই না, পরেও দেখতে পাই না। তার কারণ কি, আগেও রেখা থাকতে পারে, পরেও রেখা থাকতে পারে, কিন্তু যদি সেগুলো আমাদের দৃশ্যমান যে রেঞ্জ, আলোকপটির দৃশ্যমান যে রেঞ্জ তার মধ্যে যদি পড়ে তাহলেই আমরা সেগুলোকে দেখতে পাই। আমরা যদি আলোকপটির পুরো সীমানাটাকে নিয়ে চিন্তা করি, যদি ওদের এনার্জি নিয়ে প্রথমে হচ্ছে ইউভি রশ্মি, তারপরে কি আছে, তারপর একটা নির্দিষ্ট রেঞ্জ হচ্ছে ভিজিবল, তারপরে হচ্ছে কি এটা নিয়ার আইআর, তারপরে হচ্ছে ফার আইআর, তারপরে আরও যদি যায় তাহলে হচ্ছে রেডিও ওয়েভ। তো ভিজিবল হচ্ছে তোমার 4000 থেকে 7000 অ্যাংস্ট্রাম পাই, মানে 3000 সামথিং থেকে এরকম 4000 থেকে 7000 অ্যাংস্ট্রামের মধ্যে যদি পড়ে কোনো তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সেটা আমরা দেখতে পাই। তার আগে হলেও দেখতে পাই না, পরে হলেও কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক আছে? সেটা আমরা আগেও দেখতে পাই না, পরেও দেখতে পাই না। তাহলে কোনো পদার্থ যদি উত্তপ্ত হয় তারপর সে যদি কোনো রশ্মি বিকিরণ করে এবং সেগুলোকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠাই,
বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠাই, তাহলে সে কী করবে, এবার এখান থেকে আমরা বিভিন্ন রকমের আলোকপট্টি দেখতে পারবো। অনেক রকমের আলোকপট্টি উৎপন্ন হয়, কিন্তু সব আমরা দেখতে পাবো না। যেটুকু আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে, যেটুকু আমাদের ভিজিবল রিজিয়নের মধ্যে পড়বে সেটুকুই আমরা দেখতে পাবো। তার উপরে নিচে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি কোনো পদার্থ থেকে উৎপন্ন যে বর্ণালী সেটা কিন্তু এরকম রেখা বর্ণালীর মতো হয়, কিন্তু সূর্যের থেকে যে আমরা বর্ণালী পাই, এটা আমরা ব্যাখ্যা করছি রেখা বর্ণালীর বৈশিষ্ট্য। সূর্য থেকে যে আমরা গুলো পাই সেগুলো কি হয়, সেগুলো পরপর 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 সাজানো থাকে। যেমন আমরা বিনিয়া সহকলা যেটা দেখি, পরপর পরপর একটার সাথে একটা পরপর পরপর আসছে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে, তাহলে এই যে বর্ণালী, এই বর্ণালীটা আমরা কেন পড়লাম, আমরা বর্ণালীটা এই জন্যই পড়লাম যে হাইড্রোজেন থেকে যে বর্ণালীটা পাওয়া গেছিলো সেইটা রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। রাদারফোর্ডের পরমাণু মডেলের অনুযায়ী আমাদের কি পাওয়া উচিত, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, কিন্তু আমরা পাওয়া গেছিলো এরকম রেখা বর্ণালী, যার মধ্যে হাইড্রোজেন পরমাণুর জন্য এরকম 4টে রেখা দেখা গেছিলো। সেটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ব্যাখ্যা, যেহেতু ব্যাখ্যা করতে পারলো না, তারপরে বিজ্ঞানী নিলস বোর এই পরমাণু মডেলটাকে ভালো করে স্টাডি করলেন এবং ব্যাখ্যা করার চেষ্টা করলেন। এবং সেক্ষেত্রে উনি নিলস বোর কী করলেন, উনি যে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো ছিল, রাদারফোর্ডের যে পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে নিয়ে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এগুলোকে নিয়ে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। এবং সেই ত্রুটিগুলোকে উনি কী দিয়ে ব্যাখ্যা করলেন, উনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করলেন। ঠিক আছে, উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তাহলে এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ততদিনে আবিষ্কার হয়ে গেছিলো, এটা হচ্ছে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর এই কাজটা করেছিলেন। 1900 খ্রিস্টাব্দে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হয়ে গেছিলো। তো সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপরে বেস করে উনি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করলেন। তাহলে দেখো প্রত্যেকটার সাথে রিলেটেড। তোমাদের মনে হয় হঠাৎ করে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমি এখানটাতে কেন পড়তে গেলাম, আমি পড়ছি তো পরমাণু মডেল, কিন্তু উনি যে এর যে ত্রুটিগুলো সেটা ব্যাখ্যা করেছিলেন এর আলোকে, তার জন্য এই ব্যাপারটা কি সেটাও আমাদের কিন্তু জেনে নেওয়া দরকার। আচ্ছা, এবার আমরা চলে আসছি এই পরমাণু মডেলের ত্রুটিগুলোকে ধরে ধরে উনি কিভাবে রেকটিফাই করেছিলেন এবং নিজের একটা পরমাণু মডেল দিয়েছিলেন সেই পয়েন্টগুলোতে। আচ্ছা, উনি কি বললেন, 1 নাম্বার, তাহলে বোরের পরমাণু মডেলে যে স্বীকার্যগুলো হলো সেগুলো কি, উনি বললেন যে প্রত্যেকটা ইলেকট্রনই কী করে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার পথে কিন্তু নির্দিষ্ট ব্যাসার্ধের বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এবং যখন ও বৃত্তাকার পথে ইলেকট্রনটা এরকমভাবে ঘুরছে তখন কিন্তু ইলেকট্রনটা কোনো শক্তি শোষণও করছে না, ইলেকট্রনটা কোনো শক্তি বিকিরণও করছে না। ঠিক আছে, তার মানে কী করছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন কিন্তু কোনো শক্তি শোষণও করছে না, কোনো শক্তি বিকিরণও করছে না। এবং এরা স্থিরভাবে কেন ঘুরছে, এদের দুজনের মধ্যে যে স্থির তড়িৎাকর্ষণ বল সেটা কি হচ্ছে, এটার যে অপকেন্দ্রিক বল সেই দুটো পরস্পর সমান হচ্ছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, স্থির তড়িৎ আকর্ষণ বল এটা কার সমান হচ্ছে, ইলেকট্রন যে কোনো জিনিস ছোট্ট কণা যদি খুব দ্রুত গতিতে কাউকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সবসময় তার বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। যে বলে ও বাইরের দিকে ছিটকে যায় সেটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। দেখবে আমরা যখন দড়ি ধরে ঘোরায়, একটা এরকমভাবে সুতোর আগে দড়ি নিয়ে বনবন করে তুমি ঘোরাচ্ছ, তুমি দাঁড়িয়ে থেকে বনবন করে এটাকে ঘোরাচ্ছ, দড়িটা ছিটকে গেলে ঢিলটা কিন্তু বাইরের দিকে পড়ে। বা দুজনে যখন হাত ধরে যখন ঘুরছো, যখন হাতটা খুলে যায় তখন কি হয়, দুজনে এরকম বাইরের দিকে ছিটকে পড়ে।
তো এটা কিন্তু এই অপকেন্দ্র বলের জন্যই হয়। উনি বললেন কি যে স্থির তড়িৎ আকর্ষণ বল সেটা কিন্তু অপকেন্দ্র বলের সমান। তাহলে কি কি বললেন প্রথম ইয়েতে, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, যখন ঘুরছে তখন ওরা কোনো শক্তি শোষণও করছে না, কোনো শক্তি বিকিরণও করছে না। এবং সেই সময় এরা কেন নির্দিষ্ট পথে ঘুরতে পারছে, কারণ পজিটিভ নিউক্লিয়াসের সাথে নেগেটিভ ইলেকট্রনের যে স্থির তড়িৎ আকর্ষণ বল সেটা ওই ইলেকট্রনটা দ্রুত গতিতে ঘোরার জন্য তার মধ্যে যে অপকেন্দ্র বলের সৃষ্টি হচ্ছে তার সমান। ঠিক আছে, এরও দেখো আধান এর হচ্ছে -E, এটা হচ্ছে +E, তাই তো। আর এটা যদি m ভরের ইলেকট্রনটা হয় আর যদি v গতিবেগে এটা ঘোরে, তাহলে আর এদের মধ্যে যদি দূরত্ব যদি r হয়, তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলটা কী হবে, E × E² / r²। এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট নিলাম, আর E² মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর E² মানে দুজনের আধান, এখানে দুজনের আছে। E × E-টাকেই আমি কী লিখলাম, E × E, দুজনের মধ্যে দুজনের চার্জের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা, সেটা কি এখানে একটা 4πε0 একটা আছে, কিন্তু আমরা 4πε0টা আমরা লিখবো না। ঠিক আছে, আমরা লিখবো না, আমরা শুধু লিখবো কি, এটা কার সমান, স্থির তড়িৎ আকর্ষণ বলটা কার সমান, দুজনের আধানের গুণফল এবং দুজনের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সমান। এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। আচ্ছা, অপকেন্দ্র বলটা কি, অপকেন্দ্র বলটা হচ্ছে অপকেন্দ্র বল মানে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে mv²/r। অপকেন্দ্রের মান হচ্ছে m ভরের বস্তু যদি v গতিবেগ নিয়ে যায় r ব্যাসার্ধের বৃত্তপথে, তাহলে অপকেন্দ্র বলের মান হবে mv²/r। দেখা গেছে কি এইটা হচ্ছে পরস্পর সমান। সেখান থেকে আমি mv² এর মানটা বের করি। আচ্ছা, আর কাটলে এখানটাতে কি পড়ে থাকবে, r, তাহলে E²/r হচ্ছে mv² এর মান। দেখো এখান থেকে আমি r এর মানও বের করতে পারি, v² মানও বের করতে পারি। আমরা এগুলো পরে দরকার, আমরা যখন দরকার তখন আমরা বলবো। এই জায়গাটা মোটামুটি সবাই বুঝতে পারলে কি হলো ঘটনাটা। আচ্ছা, এবার দ্বিতীয় নাম্বার যে আসছি সেই পয়েন্টটার মধ্যে চলে আসি আমরা। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, কীরকম ঘুরতে পারে, এরকম বিভিন্ন সংখ্যক বৃত্তাকার পথে ঘুরছে, এবং সেই বৃত্তটা কত অবধি যেতে পারে, অসীম অবধি কিন্তু এরকমভাবে যেতে পারে। এবং এটা কিভাবে নামকরণ করা হয়, এদের শক্তিস্তর হিসেবে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকমভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, আর এই যে কক্ষপথ, এগুলো যখন ঘুরছে ইলেকট্রনটা, তখন ইলেকট্রনটার কৌণিক ভরবেগ সেটা NH/2π এর সরল গুণিতকে সমান হয়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরছে তখন তার কৌণিক ভরবেগ কত হবে, এই যে কৌণিক ভরবেগ এরকমভাবে ঘুরলে কৌণিক ভরবেগ হবে mvr। এটা কি, এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা কার সমান হবে, এটা NH/2π এর সমান হবে। h মানে তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক, 2π, পাই হচ্ছে 22.50, যেটা তোমরা জানো পায়ের মান 22/7, আর n মানে হচ্ছে এই যে কক্ষপথের সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যখন ইলেকট্রনগুলো ঘুরবে নির্দিষ্ট কক্ষপথে, তখন ইলেকট্রনগুলো কৌণিক ভরবেগ NH/2π এর সমান হবে। আচ্ছা, 3 নাম্বার, এখান থেকেও আমরা কিন্তু দেখো v² এর মান বের করে নিতে পারি, আবার r এর মানও বের করতে পারি। এখান থেকে আমরা যদি v² এর মান বের করি তাহলে কত হবে, আচ্ছা এখান থেকে আমরা যদি ভিটাকে আলাদা একা করি তাহলে কত হচ্ছে NH/2πmr। তাহলে v² সমান কত হচ্ছে n²h²/4π²m²r²। এটা করে রাখলাম, পরবর্তীকালে আমাদের লাগবে। তো আমরা এখন এটুকুই বলি যে কৌণিক ভরবেগটা কী হচ্ছে, NH/2π এর সমান হয়। আচ্ছা, 3 নাম্বার আমাদের যে সূত্রটা মানে যে স্বীকার্যটা ছিল সেটা কি, সেটা হচ্ছে যেহেতু নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, তখন যত দূরে যেতে যেতে থাকবে তত কিন্তু শক্তিও ইলেকট্রনগুলো বাড়তে থাকবে। তার মানে যদি আমরা 1 নম্বর নিউক্লিয়াস অনুযায়ী এটাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কক্ষপথ বলেছি, এটার নাম K, L, নামকরণ হয়েছিল M, N ও P।
এবং এদের শক্তি স্তরগুলো কীরকম থাকবে, কে এর থেকে এল এর শক্তি বেশি, এল এর থেকে এম এর বেশি, এম এর থেকে এন এর বেশি, ওর থেকে ও এর বেশি, ওর থেকে পি এর বেশি, এরকমভাবে শক্তি স্তরগুলো থাকবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে শক্তি যত বাইরের দিকে যেতে থাকবে শক্তি, ইলেকট্রনের শক্তি তত বাড়তে থাকবে, ইলেকট্রনের যান্ত্রিক শক্তি বাড়তে থাকবে, কিন্তু যখন ও নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন তার শক্তিটা কিন্তু নির্দিষ্ট থাকবে। যত বাইরের দিকে থাকবে তত কিন্তু শক্তিগুলো বাড়তে থাকবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কী বলেছিলেন, তাহলে 3 নম্বর এটা হয়ে গেল আমাদের। 4 নম্বর পয়েন্ট কি বলা হয়েছিল, যে যদি কোনো তোমার ইলেকট্রনকে শক্তি দেওয়া হয় বাইরে থেকে, তাপ শক্তি বা আলোক শক্তি, তাহলে তাপ বা আলো থেকে ফোটন করা শোষণ করবে ইলেকট্রনটা, কোণে ওর নিজস্ব এনার্জিটা বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিলে কি হবে, ও উচ্চতর শক্তি স্তরে যাবে। তাহলে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার আমি বাইরে থেকে ওকে কি করলাম, একটা ফোটন কণা দিলাম, বাইরে থেকে একটা ফোটন দিলাম, মানে এই পরিমাণ শক্তি দিলাম ওকে বাইরে থেকে। তখন কি হবে, এই শক্তিটা গ্রহণ করলো, তাহলে আর এই কক্ষপথে তো থাকতে পারবে না, এই কক্ষপথে যখন ছিল ও শক্তিটা নির্দিষ্ট ছিল, এইবার বাইরে থেকে আমি যখন শক্তি দিলাম ও শক্তিটা বেড়ে গেল, তখন তো আর ও কম শক্তি স্তরে থাকতে পারবে না, কী হবে, ও তখন বেশি শক্তি স্তরে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে, যখন বাইরে থেকে আমি শক্তি দিব, সেটা তাপ শক্তি হতে পারে, আলো শক্তি হতে পারে, যাই শক্তি তুমি দাও, ও ফোটন কণারূপে সেই শক্তিটাকে গ্রহণ করবে, যে নিজের শক্তিটাকে বাড়িয়ে ফেলবে। যখনই ও বাড়িয়ে দিচ্ছে তখন এটা তো কম শক্তি স্তরে, এখানে কিন্তু আর থাকতে পারবে না, তখন ও বেশি শক্তি স্তরে চলে যাবে। আবার একই রকমভাবে মনে করো এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, সে কী হলো, এখানে একটা ইলেকট্রন ছিল, এবার আমি কোনোভাবে এর থেকে কিছুটা শক্তি বের করে নিলাম। ঠিক আছে, এবার ওই শক্তি বের করে নেওয়া, ওটা তো বেশি শক্তি স্তর, ও তো শক্তি কমে গেল, তখন কিন্তু আর ওইখানে থাকতে পারবে না, ও কী হবে, ও তখন কম শক্তি স্তরে চলে যাবে। তাহলে কোনো পরমাণুকে যদি আমি শক্তি দিই, তাহলে সে কম থেকে বেশি শক্তি স্তরে উন্নীত হবে, বা শক্তি থেকে কোনো পরমাণু থেকে যদি শক্তি বের করে নেওয়া হয়, তাহলে কিন্তু সে কী হবে, ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে চলে আসবে। তাহলে এই যে শক্তি স্তরের পার্থক্যটা কত হবে, ধর এটা যদি আমি E1 বলি, এটা যদি E2 বলি, এটা যদি E3 বলি, তাহলে শক্তি কতটা ছাড়ছে বা কতটা গ্রহণ করছে সেটা কি হবে, উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরের পার্থক্য। এটা হচ্ছে শক্তি গ্রহণ, কতটা শক্তি গ্রহণ করলো E2 মাইনাস E1, E2 শক্তি থেকে E1-এর শক্তি, আর শক্তি বর্জন কত করলো, শক্তি বর্জন কতটা করলো, এটা হচ্ছে E3 মাইনাস E1, E3 থেকে E1-এ গেছে, তাহলে দুজনের শক্তি স্তরে পার্থক্য, শক্তিটাকে বাদ দিলে আমি কিন্তু পাবো কতটা শক্তিও দিয়েছে বা কতটা শক্তি নিয়েছে। একটা স্তর থেকে একটা স্তরে গেলে সবসময় শক্তিটা কী হয়, h/u সমান হয়, মানে একটা ফোটনের শক্তির কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে, তো এই তো গেল ব্যাপার আমাদের এখানকার আলোচনার। এগুলো হচ্ছে মোটামুটি আমরা কি পেলাম, বোরের যে স্বীকার্য সেগুলো কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, এই যে শক্তি ছাড়ছে বা শক্তি গ্রহণ করছে, যখন শক্তি ছাড়ছে তখন সেই শক্তিটাকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের মাধ্যমে পাঠাই, তাহলে সেখান থেকে আমি কি পাবো, এরকম ধরনের রেখা পাবো। দেখো এখান থেকে এখানে গেছে একটা রেখা পাবো, তাই না? আবার যদি এখান থেকে এখানে যায় তাহলে কি পাবো, তার জন্য আমি একটা আলাদা রেখা পাবো, তাই তো? বুঝতে পারলে, এখান থেকে এখানে গেল, তাহলে এই শক্তি ডিফারেন্সের জন্য আমি একটা রেখা পাবো। আবার এখানে আরও ইলেকট্রন আছে, ধরো সে এখান থেকে এখানে গেল, তাহলে এই ডিফারেন্সটা তো আলাদা, তাহলে এর জন্য আমি একটা আলাদা রেখা পাবো। তাহলে আমি এইভাবে আলাদা আলাদা কিন্তু রেখা বর্ণালী পাবো, কন্টিনিউয়াস না পেয়ে আমি কিন্তু আলাদা আলাদা রেখা বর্ণালী পাবো। ঠিক আছে, আমাদের গেল এটা মোটামুটি বোরের পরমাণু মডেলের স্বীকার্য। কী কী স্বীকার্য আর একবার বলে নিচ্ছি। যখন নির্দিষ্ট ব্যাসার্ধে নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন সে শক্তি গ্রহণও করবে না, শক্তি বর্জনও করবে না। তারপরে ও হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসীম পর্যন্ত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। তখন তাদের যখন যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনটার কৌণিক ভরবেগটা NH/2π সমান হবে। এটা কেমন করে হলো, তুমি যদি বলো যে হ্যাঁ ম্যাডাম আপনি তো লিখে দিলেন, এটা কী করে হলো, তাহলে এটার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি কী করে হলো। আচ্ছা, আমি তো যেহেতু এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আসছে, তো ইলেকট্রনগুলো কিন্তু ছোট্ট কণা, আমি বলেছি ইলেকট্রনগুলো কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্মটাও আছে। তো ওর যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, ও কিন্তু এরকম তরঙ্গের আকারে কিন্তু ঘুরছে। ঠিক আছে,
তাহলে এক একটা পুরো এরকম তরঙ্গ মানে ল্যামডা দূরত্ব যাচ্ছে, আমি ধরলাম এম ল্যামডা দূরত্ব ও কিন্তু গেল। তাহলে এটা একটা বৃত্ত, এর পরিধি সূত্র কি 2πr মানে হচ্ছে পরিধি। আচ্ছা, এটাতে ও কতখানি দূরত্বে শেষ করেছে, ও এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ও পুরো পরিধিটাকে ঘুরেছে। তাহলে 2πr = এম ল্যামডা, এটা বুঝতে পারলে এই জায়গাটা এটা। আচ্ছা, আবার আমরা জানি কি ই ইকুয়াল টু এইচ নিউ, এটা আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ জানি। আবার নিউ মানে কি, নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, এটা আমরা জানি নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, ঠিক আছে। এবার দেখো এখানটাতে আমি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটাও আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটাও আমরা জানি আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী ইকুয়াল টু এম সি স্কোয়ার, তাই তো। তাহলে আমরা কিন্তু এম সি স্কোয়ার সমান সমান এইচ ইন্টু সি ইন্টু ল্যামডা এটা করলাম। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, ল্যামডা সমান সমান আমি কি পাচ্ছি, এইচ বাই এম সি, এটা পাচ্ছি। এই দুজনকে ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি, এইচ বাই এম সি পাচ্ছি। এবার আমার দেখো 2πr সমান সমান এখানে একটা সমীকরণ আমরা করে রেখেছিলাম, এই যে 2πr এন ল্যামডা, এখানে যদি বসাই 2πr ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডা জায়গায় আমি বসালাম এইচ বাই এম সি। এবার কিছু কি করা যাচ্ছে কি যাচ্ছে না, এবার এটাকে যদি ক্যালকুলেশন করি এবং আলোর গতিবেগের কাছাকাছি যেহেতু ইলেকট্রনের গতিবেগ সেটা ধরি, তাহলে কি হবে দেখো, এখান থেকে আমি এদিকে যদি পাঠিয়ে দিই তাহলে আর এদিকেই আছে, এম এদিকে চলে আসলো। আচ্ছা, সিটাকে আমি ধরছি কি আলোর গতিবেগটা ইলেকট্রনের গতিবেগের সমান, তাই জন্য সিটাকে আমি ধরছি ইলেকট্রনের গতিবেগ ভি। তাহলে এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই, এনএইচ বাই এই যে 2 আর পাই দিকে নামিয়ে দিলাম টুয়াইস পাই, তাহলে এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই, এটাই হচ্ছে আমরা লিখেছি এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই। কীভাবে আসলো সেটাও তোমাদের বলে দিলাম, কেন আমরা লিখছি হঠাৎ করে লিখিনি, এটাও বিভিন্ন গাণিতিক সমীকরণ থেকেই কিন্তু এটা এসছে এবং এখানে আমরা সেইভাবেই লিখেছি। তাহলে আমরা মোটামুটি বোরের মডেলটা পেয়ে গেলাম। এবার বোরের মডেল দিয়ে আমরা তাহলে পরমাণুর যে ড্রব্যাকগুলো আমরা পেয়েছিলাম সেই ড্রব্যাকগুলোতে চলে আসি একবারে, তারপরে আমরা অন্য জিনিসে আসব। কি কি তোমার ড্রব্যাক হলো বোরের পরমাণু মডেলের। আচ্ছা, কি কি ব্যাখ্যা করতে পারলাম আমরা, পরমাণুর স্থায়িত্বটা ব্যাখ্যা করতে পারলাম, স্বীকার্যগুলো থেকে আমরা কি কি সাফল্য পেলাম। প্রথমে আমরা সাফল্যগুলো আসি, কি কি সাফল্য পেলাম। একটা সাফল্য হচ্ছে পরমাণুর স্থায়িত্ব আমরা ব্যাখ্যা করতে পারলাম, পরমাণুর স্থায়িত্ব আমরা ব্যাখ্যা করতে পারলাম। 2 নম্বর আমরা কি করতে পারলাম, তোমার যেগুলোতে একটা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে এরকম ধরনের পরমাণু, যেমন হাইড্রোজেন, যেমন তোমার হচ্ছে হিলিয়াম প্লাস বা লিথিয়াম প্লাস 2, এই ধরনের যে পরমাণু তাদের বর্ণালীটা আমরা ব্যাখ্যা করতে পারলাম, তাদের বর্ণালী আমরা ব্যাখ্যা করতে পারলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার একটা ধারণা পেলাম, মুখ্য কোয়ান্টাম সংখ্যার একটা ধারণা আমরা পেলাম, বিভিন্ন যে কক্ষপথ 1 2 3 ইলেকট্রনগুলো থাকছে তার একটা ধারণা আমরা পেলাম। তারপরে কতটা কিভাবে ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বর্জিত হয় তার একটা আমরা ধারণা পেলাম। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তো এই সাফল্যগুলো যেমন আছে সেরকম কিছু ড্রব্যাকও আছে। কি কি ত্রুটি আছে, ত্রুটিগুলো কি কি, ত্রুটিটা আমরা আবার দেখি কি কি ত্রুটি আছে। এই যে পরমাণু মডেলটা সেটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা হচ্ছে দ্বিমাত্রিক। উনি কিন্তু ত্রিমাত্রিক যে মডেল তার ব্যাখ্যাটা কিন্তু উনি করতে পারেনি, মানে অ্যাকচুয়ালি তো পরমাণুটা ত্রিমাত্রিক, কিন্তু উনি দ্বিমাত্রিকের ব্যাখ্যাটা করেছে, ত্রিমাত্রিকটা কিন্তু ব্যাখ্যা করতে পারেননি, ঠিক আছে। যখন মনে করো একটা বেশি ইলেকট্রন থাকছে পরমাণুতে, যদি 2টো বা তার বেশি ইলেকট্রন থাকে তার ব্যাখ্যা কিন্তু উনি দিতে সেই পরমাণুগুলোর ক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া যাচ্ছে সেই বর্ণালীর ব্যাখ্যাটা কিন্তু উনি দিতে পারেননি, ঠিক আছে। এবার পরমাণুটাকে ইলেকট্রনটাকে উনি খুব সূক্ষ্ম কণা ধরছেন, যার কিন্তু ভর মানে উনি ধরে নিচ্ছেন কণা ধর্ম তরঙ্গ ধর্ম আছে। তো এরকম কোনো ছোট্ট পার্টিকেলের ক্ষেত্রে
যেহেতু সেই সময় হাইজেনবার্গ বলে একজন বিজ্ঞানী একটা তোমার আনসার্টেনটি প্রিন্সিপাল বলে একটা নিয়ম বার করে ফেলেছিলেন। উনি বলেছিলেন যে কোনো ছোটো পার্টিকেলের একটা নির্দিষ্ট মুহূর্তে অবস্থান আর ভরবেগ একসাথে নির্ণয় করা যাবে না। এবং যেহেতু ইলেকট্রন সেরকমই একটা পার্টিকেল, তো আমরা যেহেতু ইলেকট্রনটা একই সময়ে অবস্থানও বার করছি, ভরবেগও বার করছি, সেটা কিন্তু তার মানে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল হিসেবে সেটা কিন্তু করা যায় না। তাহলে এটাও হচ্ছে বোর মডেলের একটা ড্রব্যাক। তো উনি ইলেকট্রনকে কণারূপে গঠন করে তোমার বিভিন্ন রকম ব্যাখ্যাগুলো করেছিলেন। তো ওনার শুধু কণা না, তার মধ্যে কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে এবং তরঙ্গ আকারে বিভিন্ন জায়গায় ঘুরছে। তো এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা সেগুলোকে কিন্তু উনি করতে পারেননি। যখন পরমাণুটাকে কোনো তীব্র তড়িৎ ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রে ফেলা হচ্ছে, তখন তার বর্ণালীগুলো কীভাবে ভেঙে যাচ্ছে, নতুন ধরনের আরও সূক্ষ্ম গঠনযুক্ত বর্ণালী পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু উনি ব্যাখ্যা করতে পারেননি। তাহলে নিলস বোরের পর যে বিজ্ঞানী পরমাণুর মডেল নিয়ে কাজ করেছিলেন তিনি হচ্ছেন সোমারফিল্ড। এবং সোমারফিল্ড কি বলেছিলেন? সোমারফিল্ড কিন্তু যখন পরমাণু মডেলে সংশোধন করেন, তখন কিন্তু উনি হাইজেনবার্গের অনিশ্চয়তা, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সমস্ত ধরনের বিভিন্ন ধরনের যে ঘটনাবলীগুলো সেগুলো সবটা নিয়েই কিন্তু উনি পরমাণুর মডেলটাকে সংশোধন করেন। এবং তার মতে পরমাণু যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরছিল সেটা না, ইলেকট্রনগুলো কিন্তু এরকম বিভিন্ন রকম উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রনগুলো ঘুরতে পারে। তাছাড়া এবং যখনই এরকম ব্যাসার্ধটা পাল্টে যাচ্ছে, দু ধরনের ওর গতিবেগ থাকছে বা এরকম বিভিন্ন টার্ম উনি প্রয়োগ করেছিলেন। তো তোমাদের সিলেবাসে মনে হয় সোমারফিল্ডের মডেলটা সম্পূর্ণ ব্যাখ্যাটা নেই, তো ওই সোমারফিল্ডেরটা নিয়ে কিন্তু আমি আর ডিটেলসে আসছি না। তো মোট কথা শুধু জেনে রাখবে যে উনি যে কার্যগুলো দিয়েছিলেন তার মধ্যে মেন হচ্ছে তার মতে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার পথে না, তারা উপবৃত্তাকার নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। এবং যে ইলেকট্রনগুলোর যে বেগ, সেই স্পর্শকীয় বেগটাকে কিন্তু উনি দুটো ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, তারপরে উনি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন আমরা পাচ্ছি না, শুধু কে বা এল বা এম ছিল, সেইগুলোর পরিবর্তে তিনি কিন্তু আরও কক্ষপথের ধারণা কিন্তু তিনি দেন। তো এই ধরনের ব্যাখ্যাগুলো ডিটেলসে আমি আর বলছি না, কারণ তোমাদের সোমারফিল্ডেরটা নেই, এখানটাতে সোমারফিল্ডেরটা নেই, ওই জন্য আমি সোমারফিল্ডেরটা বলছি না। আচ্ছা, আমি এবার চলে আসছি বোরের যে পরমাণু মডেল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করব, বেগ বার করব এবং ইলেকট্রনের শক্তি বার করব তার সূত্রতে। তাহলে আমরা এবার করব হচ্ছে ইলেকট্রনের শক্তি বার করব। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রনের শক্তি বার করার আগে আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ বার করে নিই। আচ্ছা, ইলেকট্রনের ব্যাসার্ধ বার করতে গেলে আমাদের দুটো সূত্র দরকার। একটা দেখো আমি পড়লাম যে Zd²/r², এটা কার সমান হয়? এটা ওই স্থিতিকর্ষণ বল যেটা, সেটা কার সমান হয়? সেটা হচ্ছে mv²/r এর সমান হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটা সূত্র আমাদের দরকার, সেটা হচ্ছে mvr = nh/2π। এটা এখান থেকে আমরা v² এর মান বার করেছিলাম। v² এর মান কি? n²h²/4π² m²r², তাই না? এটা আমরা পেয়েছিলাম। আচ্ছা, এবার এই v² এর মানটা আমি এখানটাতে বসিয়ে দিই। তাহলে কি হলো? Zd²/r² = mv², v² এর মানটা বসাচ্ছি, তাহলে m × r × n²h²/4π² m²r²। ঠিক আছে, এবার তাহলে কি হলো? এবার কিছু কি কাটাকাটি যাচ্ছে, আমাদের এম কাটাকাটি যাচ্ছে, এম হলো। আচ্ছা, এদিক থেকে r² কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এই আরটাকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে r = কী হলো? n²h²/4π², একটা m আছে m z² তাহলে r এর মান হলো 4
এন স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ। আচ্ছা, হাইড্রোজেনের জন্য জেড ইকুয়াল টু 1 হবে। ই এর মান আমরা বসাতে পারি ই, এম, পাই, 4, এইচ, এগুলো সবটাই মান আমাদের জানা। এন শুধু জানা নেই, যদি 1 নম্বর কক্ষপথে হয় তাহলে এনের মান 1 বসাবো, 2 নম্বর হলে 2 বসাবো, 3 নম্বর হলে 3 বসাবো। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কক্ষপথের জন্য মানগুলো বসাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে ওর ব্যাসার্ধতে। ব্যাসার্ধটা কি, সরি বেগে, বেগ মানে ভি বার করব। ঠিক আছে, এখান থেকে ভি বার করে নিই। তাহলে এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে ভি একা রাখি আর সবটাকে এদিকে পাঠিয়ে দিই, এনএইচ বাই টুয়াইস পাই ইন্টু এম আর। আচ্ছা, আর এর মান আমরা বের করেছি, তাহলে আর এর মান আমরা বসিয়ে দিই, এনএইচ বাই 2 পাই এম ইন্টু আর এর মান বসালে 8। আচ্ছা, উপরেরগুলো নিচে আসবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচেগুলো উপরে যাবে। তাহলে এটা হচ্ছে 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এবার দেখো কাটাকাটি কিছু করা যাচ্ছে নাকি, 2 পাই দিয়ে 4 পাই স্কোয়ারকে কাটলে 2 পাই হবে। ঠিক আছে, এনএইচ দিয়ে কাটলে এটা হচ্ছে এনএইচ হবে। আচ্ছা, আর কিছু কাটা যাচ্ছে, এম এম কাটা যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো, ভি ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন, ভি ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ। আমরা ইলেকট্রনের বেগও বার করে নিতে পারলাম, ইলেকট্রনের বেগও আমরা বার করে নিতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এখানটাতেই আমি একটা কথা বলিনি, আর ইকুয়াল টু, দেখো এইগুলো সব তো জানা তথ্য, এইচ, 4 পাই এম ই, এগুলো সবটাই জানা তথ্য। এই জানা তথ্যগুলোর মান বসানোর পর যদি আমরা মান বার করতে চাই তাহলে কিন্তু এটা এন স্কোয়ারটা অজানা তথ্য আর জেড অ্যাটমিক নাম্বারটা বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন হবে। তাহলে এন স্কোয়ার বাই জেড ইন্টু এটা হয় হচ্ছে, সবগুলো যদি মান বার করি আমরা 0.529 অ্যাংস্ট্রম, 529 অ্যাংস্ট্রম। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, এন ইকুয়াল টু 1, ই ইকুয়াল টু 1 হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনে কিন্তু প্রথম যে কক্ষপথ তার তোমার ব্যাসার্ধটা কিন্তু হবে এটা 1, মানে 0.529 অ্যাংস্ট্রমটাই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা হবে। ঠিক আছে, এটা কিন্তু এই মানটা মুখস্থ রাখলে আমাদের যে কোনো ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এর মানটা বসাবে, এর মানটা বসাবে, যে কোনো পরমাণুর ব্যাসার্ধটা কিন্তু বের করে নিতে হবে। যদি 2 হয় তাহলে এখানে 2 বসাবে, আর যদি সেটা তোমার অ্যাটমিক নাম্বার 2 হয় তাহলে নিচেও 2 বসাবে, আর এই মানটা তো ফিক্স, এটা বসালেই তুমি আর এর মানটা বের করে দিতে পারবে। আচ্ছা, যেটা আমরা আসছিলাম, তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রেও কিন্তু আমাদের 2 পাই স্কোয়ার আর এইচ, এটুকু জায়গা তোমার কমন, তাহলে অজানা কি, জেড বাই এন, আর 2 পাই স্কোয়ার বাই এইচ, এটুকু জানা তথ্য, আর এটা হচ্ছে অজানা তথ্য। তাহলে জেড আর এন এর মানটা ভ্যারি করলে আমাদের মানগুলো কিন্তু পাল্টে যাবে। এবার আমরা আসছি শক্তিতে। এবার আমরা আসবো ইলেকট্রনের শক্তির যে টার্ম সেটা বার করাতে। ইলেকট্রনের শক্তি মানে, দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে। ঠিক আছে, তাহলে ঘোরার জন্য ওর কী হবে, গতির জন্য ওর একটা গতিশক্তি থাকবে, এই গতিটার জন্য ওর কী থাকবে, গতিশক্তি থাকবে, গতিশক্তি থাকলো। এবার নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে, টানার জন্য একটা বল কাজ করছে, সেই বলের বিরুদ্ধেও কিন্তু নিজের জায়গা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এটার বিরুদ্ধে ও নিজের জায়গায় স্থির হয়ে থাকার জন্য ওর মধ্যে কী সঞ্চিত হচ্ছে, ওর মধ্যে কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। ওর মধ্যে কী সঞ্চিত হচ্ছে, ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, তাই না? এর মধ্যে স্থিতিশক্তিটা সঞ্চিত হচ্ছে। এবার গতিশক্তির মান কি, গতিশক্তির মানে হচ্ছে ই তোমার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। দেখো এম ভি স্কোয়ারের মান আমি বার করে রেখেছিলাম, আগের জায়গায় এম ভি স্কোয়ারের মান আমি বার করে রেখেছি, এই যে এম ভি স্কোয়ার মানে জেড স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার বাই আর, তার মানে এটা হলো জেড স্কোয়ার বাই টুয়াইস আর।
আচ্ছা, এবার আমরা চলে আসছি স্থিতিশক্তিতে। স্থিতিশক্তির এমনি টার্ম আমরা জানি কি, স্থিতিশক্তি মানে হচ্ছে এম জি ইন্টু এইচ। ঠিক আছে, এম জি এইচ। এম মানে কি, ভর বা ওজন। এম ভর মানে কি, একটা ভূপৃষ্ঠ সাপেক্ষে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে টানছে, সেই বলটাই হচ্ছে ওর ভর বা ওজন। তাহলে এটা অ্যাকচুয়ালি ওজনটাকে আমি কার বলতে পারি, ভলের সমান বলতে পারি। তাহলে এখানেও তো ইলেকট্রনকে, এই ইলেকট্রন নিউক্লিয়াসের দুজনের মধ্যেও একটা বল কাজ করছে। তাহলে এইখানে যে ওজনের বদলে আমি কিন্তু বলটা ওজনের সাথে সমান সম্পর্কযুক্ত। তাহলে এখানেও কিন্তু আমি কি বলতে পারি, এই ওজনের বদলে এদের দুজনের মাঝখানে যে বল, সেই বলটাকে কিন্তু আমি এখানটাতে এমজির বদলে ধরতে পারি। তাহলে বল মানে কি, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এই যে দুজনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল, সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর উচ্চতা মানে কি, উচ্চতা মানে কতটা ট্রাভেল করছে, উচ্চতা মানে তাহলে এখান থেকে এটার মধ্যে যে দূরত্ব সেটাই এর ক্ষেত্রে উচ্চতা। তাহলে এক্ষেত্রে উচ্চতা মানে হচ্ছে আর। তাহলে স্থিতিশক্তি ই পোটেনশিয়াল কত হচ্ছে, জেড স্কোয়ার বাই আর। এটার মান হচ্ছে জেড স্কোয়ার বাই আর। এখন এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যত দূরে যাব আমাদের শক্তিটা তত বাড়ছে এবং একে এদিকে টানছে, কিন্তু তার বিরুদ্ধে এখানে থাকছে, তার মানে এক্ষেত্রে শক্তিটা কিন্তু আমাদের ঋণাত্মক। তাহলে স্থিতিশক্তিটা কী হবে, ঋণাত্মক হবে। এবার আমরা দুজনের টোটাল শক্তিটা বার করব, মোট শক্তি, মানে ইলেকট্রনের মোট শক্তি বার করব। তাহলে ই টোটাল কী হবে, ই কে প্লাস ই পোটেনশিয়াল। ই কে মানে হচ্ছে জেড স্কোয়ার বাই টুয়াইস আর, আর এটা মানে কি জেড স্কোয়ার বাই আর। দেখো এবার তাহলে রসাকুটা হচ্ছে টুয়াইস আর, এটা জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার, এটা হলো মাইনাস জেড স্কোয়ার বাই টুয়াইস আর। আর এটা হচ্ছে ই এর মান। এবার আর এর জায়গায় আমি আর এর মানটা বসাবো। আর এর মানটা বসালে কি হবে, এদিকে লিখছি ই ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার, আর এর মান হচ্ছে এন স্কোয়ার, বের করলাম আমরা এখানটাতে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, তাই তো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তাহলে ওটা উল্টে যাবে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হচ্ছে আর এর মান। আর এর মান কত, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা আমরা আর এর মান বার করেছি। এবার এটা যখন নিচে বসাবো এটা উল্টে যাবে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার আর 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ারটা উপরে যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করার পর এর মানটা কি হচ্ছে, ই ইকুয়াল টু মাইনাস, এটা 2 দিয়ে কাটছে, তাহলে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাই না। তাহলে ই টোটালটা কত হচ্ছে, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে শক্তির মান। এবার ধরো প্রথম কক্ষপথে শক্তি E1 মানে কি হবে, ধরো N1 কক্ষপথে শক্তি, তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই N1 স্কোয়ার এইচ স্কোয়ার। এবার ধরো E2 কক্ষপথে শক্তি স্তরে কী হবে, E1 এটা হলো, তাহলে E2 এখানে 1 আর 2 লিখব, তাহলে আমরা হচ্ছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই, আচ্ছা N1 শক্তি স্তর, এটা N2 শক্তি স্তর হিসেবেই বলি, তাহলে এটা হবে N2 স্কোয়ার আর এইচ স্কোয়ার। এবার ধরো দুজনের বিয়োগ করব, তার মানে অবশ্যই আমরা 2 থেকে 1কে বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে এটা লিখব মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই N2 স্কোয়ার এইচ স্কোয়ার, আর মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই N1 স্কোয়ার এইচ স্কোয়ার। এবার দেখো তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হলে এটা আবার সামনে চলে আসলো এটা কী হবে, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এটা হয়ে গেল মাইনাস, এটা 1 স্কোয়ার 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই N2 স্কোয়ার এইচ স্কোয়ার। এবার যদি কমন নিই 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4
বা এইচ স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা হলো 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে দুটো শক্তি স্তরের মধ্যে পার্থক্য। যদি 1 থেকে 2-এ যায় তাহলে যদি 2 থেকে 1-এ আসে বা 1 থেকে 2-এ যায় তাহলে মানগুলো বসিয়ে দেবো এখানটাতে, এনের জায়গায় 1 আর জায়গায় 2 বসাবো। যদি 3 থেকে 4-এ যায় তাহলে এখানে 3 বসাবো, এখানে 4 বসাবো, দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের শক্তির যে সম্পর্ক সেটা। এবার আমরা মনে করে এর ক্ষেত্রে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেই পরিমাণ শক্তি যে বেরোবে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বার করব। তাহলে ইকুয়াল টু কি, ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এই যে শক্তি পার্থক্য সেটা আমি ধরলাম হচ্ছে এর সমান। ঠিক আছে, এই শক্তি পার্থক্যটা কার সমান, এর সমান। তাহলে ইকুয়াল টু আমি কত বসাতে পারি, এইচ নিউ। ঠিক আছে, তাহলে 2π²m/z² ⁴/h² ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আচ্ছা, এবার নিউ মানে কি, নিউ মানে হচ্ছে c/λ। তাহলে 2π²m/z² ⁴/h², তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার 1/λ মানে তরঙ্গ দৈর্ঘ্য, বাইটাকে আমি কম্পাঙ্কও বলতে পারি, নিউ বার, তরঙ্গ সংখ্যাও বলতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য 1 তরঙ্গ দৈর্ঘ্য মানেই হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে এটা সমান সমান এইচ আর সি এদিকে চলে যাবে, 2π²m/z² ⁴/CH³ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই যে টোটাল মানটা সেটা সবটাই জানা মান, 2πm/4, তারপরে CH³ পুরোটাই হচ্ছে আমাদের জানা। ঠিক আছে, আর যদি পরমাণুটা আমরা হাইড্রোজেন ধরি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি পরমাণুটা হাইড্রোজেন ধরি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে z = 1। তাহলে সেক্ষেত্রে আমাদের 2π²m/4/CH³ এটাকে নিয়ে একটা কনস্ট্যান্ট টার্ম ধরা হয়, সেটা হচ্ছে রিডবার্ড কনস্ট্যান্ট, সেটাকে আমরা আর বলি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 2π²me⁴/CH³ এটাকে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম ধরি, সেটা রিডবার্ড কনস্ট্যান্ট আর। তাহলে তার ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য সেটা কার সমান হয়, সেটা হচ্ছে রিডবার্ড কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার তার সমান। এবং রিডবার্ড কনস্ট্যান্টের মানটাও কিন্তু জানা। তো এইগুলো গেল আমাদের মোটামুটি আমরা যেটা পড়ছিলাম সেটা। এখন সেখান থেকে তুমি দেখো কোন সারি থেকে কোন সারিতে ইলেকট্রন আসলে কীরকম তোমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবে সেটাও কিন্তু বার করে নিতে পারবে। ঠিক আছে, কোন সারি থেকে কোন সারিতে আসলে কীরকম তরঙ্গ দৈর্ঘ্য পাবে সেটা বার করে নিতে পারবে। আচ্ছা, রিডবার্ড কনস্ট্যান্টের মানটা বলে দিই, 10 মানে আর এর মানটা হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে রিডবার্ড কনস্ট্যান্টের মান। এবার ধরো মনে করো 2 থেকে 1-এ আসতো তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারবে। যদি মনে করো 3 থেকে 1-এ আসতো তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারবে। এরকম ধরো বিভিন্ন কক্ষপথ আছে। এবার ধরো এখানে একটা ইলেকট্রন আছে, সে কী হলো, সে কীভাবে আসতে পারবে, সে এখান থেকে এখানে আসতে পারবে, সেখান থেকে এখানে আসতে পারবে, সেখান থেকে এখানে আসতে পারবে, তাই না, এরকমভাবে আসতে পারবে। তাহলে এর জন্যই কিন্তু বিভিন্ন রকমের শক্তির একটা সমষ্টি আমরা পাবো। বিভিন্ন ধরনের যেহেতু শক্তি সমষ্টি আমরা পাচ্ছি তাহলে কী হবে, বিভিন্ন ধরনের আমরা এনার্জি পাবো। যদি যে মনে করো এখানে আছে তাহলে আমরা যেরকমভাবে নামতেও পারবে আলাদা আলাদাভাবে, সেরকমভাবে আলাদা আলাদাভাবে উঠতেও কিন্তু পারবে। এখান থেকে এখানে নামতে পারে একটা আলাদা এনার্জি আলাদা বর্ণালী, এখান থেকে এখানে নামলো আলাদা এনার্জি আলাদা বর্ণালী, এখান থেকে এখানে নামলো তার আলাদা এনার্জি আলাদা বর্ণালী। যদি যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে নামে তাহলে সেই ক্ষেত্রে যে আমরা তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো পাবো সেটাকে বলি লিম্যান সারি। যদি আমরা তাহলে 1 নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন নামে কোথা থেকে, 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নম্বরে নামে তাহলে সেটাকে আমরা বলবো কি, লিম্যান সারি। ঠিক আছে,
আমরা 1/λ করে আমরা বার করতে পারবো। 1/1² মাইনাস 1/n² n²। তাহলে n মানে কি? n মানে এখানে 2, 3, 4, 5 যে কোনো জায়গা থেকে আসতে পারে। আচ্ছা, যদি মনে করো 2-এ নামে, কোথা থেকে 2-এ নামবে? তাহলে 3, 4, 5, 6 যে কোনো জায়গা থেকে যদি 2-এ নামে, তাহলে সেক্ষেত্রে আমরা যে শাড়িটা পাবো তাকে আমরা বলবো বামার শাড়ি। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা বসাবো হচ্ছে 2 আর এদিকে বসাবো 3, 4, 5, 6। যদি আমরা তৃতীয় কক্ষপথে নামলে অবশ্যই কোথা থেকে নামবে? 4, 5, 6 থেকে নামবে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাশন শাড়ি। তাকে আমরা বলবো প্যাশন শাড়ি। ঠিক আছে, যদি 4-এ নামে, কোথা থেকে নামবে? তাহলে 5, 6, 7 এগুলো থেকে নামবে, আরও উঁচু থেকে নামবে। তাহলে সেটাকে আমরা বলবো ব্র্যাকেট শাড়ি। তাহলে এই যে তোমার শাড়িগুলো, সব শাড়িগুলো কিন্তু আমাদের দেখা যায় না। কিছু পরে দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে যা তরঙ্গ দৈর্ঘ্যটা 3000 থেকে 7000-এর মধ্যে পড়ে বা 4000 থেকে 7000-এর মধ্যে পড়ে, তাদেরগুলো দেখতে পাই তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু অন্য যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য তার সামনে পড়ে, তারা ইউভির মধ্যে পড়ে, যার দূরে পড়ে তারা আইআরের মধ্যে পড়ে, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না। যদি 5-এ নামে তাহলে তাকে বলবো ফুন শাড়ি, যদি 6-এ নামে তাকে বলবো হামফ্রিজ শাড়ি। এরকমভাবে বিভিন্ন রকমের শাড়ি আছে। এই যে জায়গাটা, সেটা ইম্পর্টেন্ট এই কারণেই তোমাদের এখান থেকে বিভিন্ন ধরনের শাড়ি, তার তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের শক্তি বার করতে দেওয়া, এইখান থেকে এখানে না ইলেকট্রন আসলো তাহলে সেক্ষেত্রে কী পরিমাণ শক্তি হবে, কী পরিমাণ ব্যাসার্ধ হবে। তোমাদের মেন হচ্ছে কিন্তু শক্তির যে টার্ম, সেই শক্তির টার্মটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের যে সূত্রটা আছে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাকলো।